যেটা আমরা বাম আমলে দেখেছিলাম যে শিক্ষাকে বিনা পয়সা করে দেওয়া হচ্ছে, সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় রংচং ছিল না, কিন্তু প্রায় 70% মানুষ তারা সরকারি স্বাস্থ্য ব্যবস্থার সুযোগ পেতেন। যুবকেরা তারা বিভিন্ন ক্ষেত্রে কাজ খুঁজে পাচ্ছিলেন, বর্গাদার অধিকার হচ্ছিল। কন্যাশ্রী ভাতা দেওয়ার যে সবচেয়ে বড় কুফল তা হচ্ছে নাবালিকা মেয়ে বেড়ে গেছে। যুবসাথী প্রকল্পের টাকা ইতিমধ্যেই পাচ্ছেন রাজ্যবাসী। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সামনে 26-এর বিধানসভা নির্বাচন, কি বলছেন বামেরা? এই যে টাকা সমস্ত অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, এটা কি ভোট কুশলী? তাদের কি মত? এবং সামনেই তো 26-এর বিধানসভা নির্বাচন, কোন পথে হাঁটছে বামেরা? এই বিষয় নিয়ে আজকে কথা বলবো বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। ওনাকে প্রথমে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। নমস্কার স্যার, যে বিষয় দিয়ে শুরু করলাম যে যুবসাথীর যে বেকার ভাতা সেই অ্যাকাউন্টে ঢুকে গেছে প্রত্যেকের, এবং কি মনে করেন যে এই ভাতা দিয়ে কি ভোট পাবে তৃণমূল? দেখুন, যুবকদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রয়োজন হচ্ছে নিখরচায় শিক্ষা এবং নিখরচায় স্বাস্থ্য পরিষেবা। এই দুটো উপকরণ থাকলে পরে মানব বিকাশের যে সূচি সেখানে একটা সমাজ উন্নত হয়। এবং সেই জন্যই সরকারের দায়িত্ব, জনগণের করের টাকা তো, সেই করের টাকা এমন সমস্ত কাজে ব্যবহার করা যে কাজটা করলে পরে মানুষের ক্ষমতা বৃদ্ধি পায়, ক্ষমতায়ন। যেটা আমরা বাম আমলে দেখেছিলাম যে শিক্ষাকে বিনা পয়সা করে দেওয়া হচ্ছে, সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় রংচং ছিল না, কিন্তু প্রায় 70% মানুষ তারা সরকারি স্বাস্থ্য ব্যবস্থার সুযোগ পেতেন। যুবকেরা তারা বিভিন্ন ক্ষেত্রে কাজ খুঁজে পাচ্ছিলেন, বর্গাদার অধিকার হচ্ছিল। গ্রামে কৃষি ব্যবস্থার উন্নয়ন হচ্ছিল, সেখানে কর্মনিয়োগ হচ্ছিল। উন্নততর দক্ষ শ্রমিকদের জন্য কলকারখানা করার প্রচেষ্টা হয়েছিল, সেটা একটা বানচাল করে দেওয়া হয়েছে। তথাপি ক্ষুদ্র শিল্পে বাম আমলে সবার আগে এগিয়েছিল। এগুলো তথ্য এবং এগুলো বাস্তব ঘটনা। কিন্তু আমি যদি মানুষকে ক্ষমতায়নের পরিবর্তে মানুষকে নির্ভরশীল করে থাকতে চাই, কৃপা নির্ভর, অনুগ্রহ নির্ভর করতে চাই, তাহলে ভাতা। এবং এই ভাতার কোনো সামাজিক মূল্যায়ন হয়েছে? ধরুন কন্যাশ্রী ভাতা দেওয়ার যে সবচেয়ে বড় কুফল তা হচ্ছে নাবালিকা মেয়ে বেড়ে গেছে পশ্চিমবঙ্গে, নাবালিকা পাচার বেড়ে গেছে। আর বাম আমলে মেয়েরা হুড়ুর করে প্রান্তিক স্তরের মেয়েরা শিক্ষার অঙ্গনে আসছিলেন। প্রত্যেক বছর দেখা যাচ্ছিল যে স্কুলের মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা বাড়ছে, সেখানে মেয়েদের অনুপাতটা বেশি, সেগুলো হারিয়ে গেল। তাহলে মৌলিক উন্নয়ন যেটা একটা রাষ্ট্রের দায়িত্ব, সেই কাজটা না করে আমি মানুষকে ক্রমশ অনুগ্রহিত করছি, অনুগ্রহ নির্ভর। এবং সেটা আমি হঠাৎ চালু করছি ঠিক নির্বাচনের মুখোমুখি দাঁড়িয়ে। তো 5 বছরে তো আমার এটা মনে হয়নি, হঠাৎ মনে হলো কেন? নিশ্চয়ই তাহলে কোনো একটা অসৎ উদ্দেশ্য আছে। সেই অসৎ উদ্দেশ্য হচ্ছে ভোট। আরো মারাত্মক, মানুষের যে নৈতিক অধিকার, ন্যায়সঙ্গত অধিকার সরকারি কর্মচারীদের দিয়ে, শিক্ষকদের দিয়ে, অন্যান্য যে সমস্ত সরকারি আধা সরকারি সংস্থা আছে সেই কর্মচারীদের দিয়ে দীর্ঘ লড়াইয়ের পর এটা একটা আইনি অধিকার হিসেবে স্বীকৃতি পেয়েছে, সেটাকে মান্যতা দেওয়া নয়। তার অর্থ কি দাঁড়ায়? যে তুমি অধিকার নির্ভর হও না, তুমি অনুগ্রহ নির্ভর হও। এটা সমাজের পক্ষে খুব মঙ্গলজনক বলে আমার মনে হয় না। আচ্ছা, যে বিষয়গুলো আপনি তুলে ধরলেন সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে একটা কথা জিজ্ঞাসা করি, বামেদের সব কথা কুণাল ঘোষ কি করে জানতে পারে? কুণাল ঘোষের সঙ্গে বামেদের কি কোনো পার্সোনাল যোগাযোগ আছে? কারণ বিষয়টা একটু তুলে ধরি, দর্শকরাও জানতে সুবিধা পাবেন। কারণ কিছুদিন মাস আগেই শোনা গিয়েছিল যেটা প্রতিকুর রহমানের বিষয়টা তিনি অনেক আগেই বলেছিলেন, এবং প্রতিকুর রহমান যখন পদত্যাগ করলেন তখন সে পদত্যাগপত্র কুণাল ঘোষ সামনে আনলেন, এবং তারপরও দেখা গেল তিনি এক প্রকার সমাজ মাধ্যমেই তিনি তারপরে পোস্ট করলেন যে বামেদের এক চাকরি খেকো আইনজীবী রয়েছেন, যিনি বামের দল সহকর্মী, তাকে এক প্রকার অভব্য আচরণ করেছেন, এবং সেই মহিলা কর্মী বামেদের দলেই সে বিষয়ে প্রতিবাদও করেছেন, এবং সেই চিঠি বাম সামনে আনার আগেই কুণাল ঘোষ সামনে আনলেন। বামেদের কথা কুণাল ঘোষ জানতে পারে কি করে? আপনাদের সঙ্গে যোগাযোগ আছে? বামেদের কথা বলবেন না, ওটা বামেদের কথা নয়, ওটা অধঃপতিত কিছু মানুষ যারা কুণাল ঘোষের দ্বারা লালিত পালিত আশ্রিত হচ্ছেন গোপনে গোপনে, তাদের বাম বলে
গুলিয়ে ফেললে লাভ নেই। তার মানে বামেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। গোষ্ঠীদ্বন্দ্ব নয়, অধঃপতিত মানুষ থাকে তো, এই সমাজ থেকে সবাই আসছে তো, এই সমাজ থেকে আমি আপনি ও সবাই আসছে। এই সমাজের যে সমস্ত খারাপ দিক, কলুষতা, ক্লেদ, সবই মানুষের মধ্যে আছে। আমরা একটা নির্দিষ্ট রাজনৈতিক আদর্শ নিয়ে লড়াই করে চেষ্টা করি নিজেদের উন্নত করতে। সবাই কি পারে নাকি? পারে না। আমি আপনি হাত ধরে হাঁটছি, হাঁটতে হাঁটতে হয়তো একটু পাথরের রাস্তায় গিয়ে আমি পাহাড়কে পড়ে গেলাম, আপনি এগিয়ে গেলেন। মানব সভ্যতা তো এভাবে এগিয়েছে। সুতরাং কুণালবাবু তিনি কোনো একজন বিচ্যুত মানুষকে ধরে তার রাজনৈতিক অস্তিত্ব প্রমাণের চেষ্টা করছেন, এটার সঙ্গে বামেদের যুক্ত করে কোনো লাভ নেই। এই যে ধরুন প্রতিকুর রহমান, তিনি তো তরুণ তুর্কি, তিনি চলে গেলেন। এর ফলে আপনাদের তো রসদই বারংবার বলেন, মোহাম্মদ সেলিম তিনি বলেন যে তরুণদের সামনে আনতে চায় বামেরা। তাহলে একজন তরুণ তাহলে চলে একজন- গেলেন। 100 জন দৌড়েছিল ম্যারাথন রেসে, একজন হুমড়ি খেয়ে পড়ে গেল, তাহলে কি ম্যারাথন রেসে আর যারা ছিলেন তারাও পড়ে গেলেন? এই একটা ন্যারেটিভ মিডিয়া তৈরি করে, যে তৈরি করার চেষ্টা করছে দক্ষিণপন্থী মিডিয়া। এই প্রতিকূলকে নিয়ে তো দক্ষিণপন্থী মিডিয়ার এত আগ্রহ ছিল না যখন প্রতিকূল যথার্থই বাম আন্দোলন করছিলেন, তাকে নিয়ে উপহাস ছিল। আজকে যখন প্রতিকূল বিচ্যুত হয়ে গিয়ে আমি বলি অধঃপতিত হলেন, তখন কি উল্লাস! কাদের উল্লাস? ওই দক্ষিণপন্থী মন্ত্রী, যে তারা ভাবছেন এভাবেই বোধহয় বামের তরুণ প্রাণ শক্তিকে কলঙ্কিত করা যাবে। আচ্ছা, জোটের বিষয় নিয়ে এখন আপনাদের ভাবনাটা কি? দেখুন, আমাদের তো একটা পরিষ্কার রাজনৈতিক সিদ্ধান্ত আছে যে ভারতবর্ষে এই সময়ে আরএসএস পরিচালিত যে সরকার, সেই সরকার মানুষের মধ্যে ধর্মীয় বিভাজন তৈরি করতে চায়। মানুষের ঐক্যের পরিবর্তে মানুষের মধ্যে বিভাজন ওদের একটা লক্ষ্য। যেই লক্ষ্যকে নিয়ে ভারতবর্ষ ভাগ হয়েছিল, দুটো মৌলবাদী শক্তি, ইসলামী মৌলবাদী শক্তি আর হিন্দু মৌলবাদী শক্তি, তাদের লড়াইয়ের ফলে দেশ ভাগ হয়েছিল। ইতিহাসের কথা আমি তার মধ্যে যাচ্ছি না। আজকে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর ভারতবর্ষের বুকে আবার নতুন করে হিন্দু রাষ্ট্রের একটা ধুঁয়ো তৈরি করার চেষ্টা করছেন। সেটা নিয়েই ওরা প্রশাসনের ক্ষমতা এসে প্রশাসনকে ধর্মের কাজে লাগাচ্ছেন। এবং সেই এক্সপেরিমেন্টটা প্রথম তারা করেছিলেন পশ্চিমবঙ্গে 2011 সালে। 2011 সালে যখন পরিবর্তন হলো, বামেরা বিপর্যস্ত সাধারণ মানুষের সাধারণ প্রচার মাধ্যমের ভাষায়, তখন দেখা গেল যিনি সরকারে এলেন তিনি প্রথমেই টাকা দিতে শুরু করলেন। ইমাম ভাতা, পুরোহিত ভাতা, মন্দির ভাতা, দুর্গাপুজো ভাতা, সরকারি টাকায় জগন্নাথ মন্দির, মহাকাল মন্দির ইত্যাদি করতে শুরু করলেন। অর্থাৎ মানুষের মনের মধ্যে ধর্মীয় আবেগটাকে জাগিয়ে দিলেন। আর পাশাপাশি কি বললেন, যে শ্রমিকরা ধর্মঘট করতে পারবে না। অর্থাৎ ধর্মঘটটা শ্রমিকদের একটা ঐক্যবদ্ধ লড়াইয়ের চেষ্টা। শ্রমিকরা কিন্তু দাবা খেলতে খেলতে ধর্মঘট করে না, অনেক লড়াই করতে হয়। তা উনি একসঙ্গে ধর্ম ঢোকালেন, আরেক সঙ্গে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলনকে ভাঙার চেষ্টা করলেন। এই যে আরএসএস এর পরিকল্পনা, সেটা এখন দেশ জুড়ে কার্যকর হচ্ছে। আমাদের লড়াইটা এর বিরুদ্ধে। আচ্ছা, আপনারা তো কিছুদিন আগে দেখা গেল মোহাম্মদ সেলিমকে, তিনি হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকে বসেছিলেন। সেই বিষয়ে তাহলে কি সমাজে দুজন মানুষ তারা কথা বলতে পারবেন না? তাহলে কি ধর্মের বিষয়টা তো বিভাজন আসছে, সেখানেও তো ধর্মে না কথা আসছে। এইটাই মুশকিল, শেষ করতে দিলেন না আমাকে। এই সভ্য সমাজে দুটো মানুষ, দুটো ভিন্ন রাজনৈতিক মতাদর্শের, প্রবল বিরোধী মতাদর্শের, তারা দুজনে কথা বলতে পারবেন না। এটা কি সমাজ সভ্যতার অংশ নাকি? প্রশ্ন হচ্ছে কি করলাম, কি বললাম তা নিয়ে নয়। যদি আজকে দেখা যেত যে সেলিম তিনি হুমায়ুন নিয়ে রাজনৈতিক মঞ্চ করছেন, সবার আগে বিরোধিতা আমি করতাম। আমি বিরোধিতা করছি তো। এখন তো শুনলাম আজকে আমাকে একজন বললেন যে হুমায়ুন কোথায় মিটিং করে বলছে আমার বিরুদ্ধে নাকি একটা বিরাট মামলা করবেন। আমি তো খুশি হলাম শুনে। আরো সত্য সামনে চলে আসবে। কাঠগড়ায় দাঁড় করিয়ে যখন একের পর এক প্রশ্ন হবে তখন দেখবেন তিনি সত্যটা বেরিয়ে আসবে। সামনে আসন্ন বিধানসভা নির্বাচন, প্রার্থী হতে চান? আমার কোনো ব্যক্তিগত ইচ্ছা আকাঙ্ক্ষা নেই। আমি যেমন মানুষের সঙ্গে আছি, লড়াই করছি আমার পরিসরের মধ্যে, তেমনই লড়াই করেই বেঁচে থাকতে চাই। অসংখ্য ধন্যবাদ। এক কথায় বুঝতেই পারছেন যে আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে একাধিক পরিকল্পনা রয়েছে বামেদের। তারা কিন্তু মানুষের হয়ে লড়াই করবেন, এমন কথাটাই তুলে ধরলেন বাম নেতা। ক্যামেরায় শুভ্রদীপের সঙ্গে মৌমিতার রিপোর্ট, জাজবাত 24 বাংলা, কলকাতা।